প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এলাইনস খান, সিনিয়র সাংবাদিক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি। আরও রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব আজাদ মজুমদারের কাছে। আজাদ মজুমদার, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বেশ তোলপাড় চলছে, আলোচনা চলছে, সমালোচনা চলছে। কেউ পক্ষে দাঁড়াচ্ছে, কেউ বিপক্ষে দাঁড়াচ্ছে। কদিন আগে যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের যে প্রধান অধ্যাপক তুফাইল আহমেদ, উনি এক জায়গায় বলেছেন যে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু স্থানীয় নির্বাচনটা আগেভাগে চাচ্ছেন এবং তাদের মধ্যে এ ব্যাপারে ব্যাপক আগ্রহ রয়েছে। এর পরের দিন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ওনারা স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের কাজটা একসাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপি আবার প্রতিক্রিয়া দেখিয়েছে যে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান না। টোটাল বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? স্থানীয় সরকার নির্বাচনটা তো হতেই হবে, এটা জাতীয় নির্বাচনের আগে হোক বা জাতীয় নির্বাচনের পরে হোক। এটা যে প্রয়োজন, এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিধা নেই। আগে না পরে নাকি একই সাথে, এটা নিয়ে আলোচনা চলতেছে। তো আলোচনা এটা চলমান আছে। সবার সাথে যখন রাজনৈতিক অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে, তখন নিশ্চয়ই স্থানীয় সরকার নিয়েও আলোচনা হবে। স্থানীয় সরকারের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা হচ্ছে, আপনি সবাই জানেন যে বিভিন্ন স্থানীয় পর্যায়ে অনেক সেবা ব্যাহত হচ্ছে, অনেকে আসলে পালিয়ে গেছেন। ইভেন ইউনিয়ন পরিষদ যদিও ভেঙে দেওয়া হয় না, কিন্তু ইউনিয়ন পরিষদেরও অনেক চেয়ারম্যান আছে যারা পালিয়ে গেছেন। তো পালিয়ে যাওয়ার কারণে স্থানীয় সরকারগুলো বা ইউনিয়ন পরিষদ ছাড়া বাকিগুলো তো ভেঙেই দেওয়া হয়েছে। এখন পুরোপুরি হয়ে গেছে আমলা নির্ভর স্থানীয় সরকারের কার্যক্রমগুলো। তো এমনিতেই নির্ভরতা নিয়েও অনেক ধরনের কথাবার্তা আছে। তো এখন আর আমলাদেরও তো তার অন্য দায়িত্বের পাশাপাশি এটা অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাদেরকে কাজ করতে হচ্ছে। এখন তাদের জন্য এই কাজটা ঠিকঠাক মতো করা যাচ্ছে কিনা, তারা পারছে কিনা, এটা নিয়েও একটা প্রশ্ন আছে। তো সব মিলে আসলে স্থানীয় সরকার যে নির্বাচন, এটা বা স্থানীয় সরকারে যে জনগণের প্রতিনিধি থাকা দরকার, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এইটা কি জাতীয় নির্বাচনের আগে করবেন কি জাতীয় নির্বাচনের পরে করবেন, এটা নিয়ে এক এক রাজনৈতিক দলের এক এক মতভেদ থাকতে পারে। রাজনৈতিক দলগুলো যদি তাদের তৃণমূল পর্যায়ে নিয়ে নেতাকর্মীদের সাথে কথা বলে, আমার ধারণা তারাও একটা ফিডব্যাক পাবেন, সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক হোক, যে ধরনের ফিডব্যাকই পাক। কিছু জিনিস হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি পাশাপাশি চলছে, একদম সঠিক কথা। নির্বাচনের কিছু দিক আছে, এগুলো তো একেবারেই মৌলিক, যেমন ভোটার স্থানীয় সরকার নির্বাচনে যারা ভোটার, জাতীয় নির্বাচন হতো তারাই ভোটার। তো আপনি যখন ভোটার তালিকা প্রস্তুতের কাজ করেন, তখন তো একই সাথে আসলে স্থানীয় সরকারের জন্যও আপনি কাজ করেন। আর এইবার যে চিন্তাভাবনাটা হচ্ছে, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় প্রতীকে হয়তো হবে না, এটা একটা জেনারেল কনসেনসাস আছে। তো দলীয় প্রতীকে যদি না হয়, তাহলে আর এটা নিয়ে দলগুলোরও আসলে কথা বলার সুযোগটা কোথায় তেমন। এটা তো আসলে সরকারের বিষয়, স্থানীয় সরকার প্রশাসনের বিষয়। উনি কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচনের প্রস্তুতি পাশাপাশি চলছে, এটা যেমন বলেছেন, আবার একই সাথে বলেছেন যে এটা যেন স্থানীয় এবং সরকার এই দুইটা জিনিস হয়, সেটাও সরকার নিশ্চিত করার চেষ্টা করবে। তার মানে এই না যে এখানে স্থানীয় সরকারের মধ্যে কেউ কোনো কিছু চাপিয়ে দেবে, এরকম না। একেবারে স্থানীয় জনগণের রিপ্রেজেন্টেটিভ, ট্রুলি রিপ্রেজেন্টেটিভ যারা, তারা সেখানে স্থানীয় সরকার পরিচালনা করবেন এবং তারা একটা স্থানীয় পর্যায়ে একটা সরকার যে ধরনের ভূমিকা পালন করার কথা, আইন দ্বারা নির্ধারিত তাদের যে ভূমিকাগুলোর কথা আছে, সেগুলো তারা পালন করবে। স্থানীয় এবং সরকার এই দুইটা যদি এনশিওর করতে যায়, তাহলে এইটা প্রশাসনিক কাজ। এটা যেহেতু এটা এখানে দলীয় প্রতীককে এবার বাইরে রাখা হচ্ছে, এখানে দলগুলোর আসলে খুব বেশি ভূমিকা রাখার সুযোগ নাই, অন্তত আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে যদিও বাংলাদেশের কোনো কিছুই রাজনীতি বিচ্ছিন্ন নয়, সব কিছুই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই আছে, কিন্তু আনুষ্ঠানিক কথা যদি আপনি বলেন, তাহলে এটা রাজনৈতিক দলগুলোর বিষয় নয়, এটা একান্তই প্রশাসনের বিষয়। প্রশাসন বা সরকার যখন উপযুক্ত মনে করবে এবং যেটা প্রয়োজন মনে করবে, সেটাই করবে। এলাইনস খান, যে অনেকেই চাচ্ছেন যে রাজনৈতিক দল আসার আগে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয়, যেহেতু এটা দলীয় নির্বাচন নয় বা দলীয় প্রতীক আবার থাকবে না, তাহলে হবে কি যে সেখানে যোগ্য ব্যক্তিরা হয়তো চলে আসতে পারে, রাজনৈতিক যেহেতু ভূমিকাটা কম থাকবে। প্রথম হলো যে আমাদের সামনে সবচেয়ে বড় যে প্রশ্নটি, সেটা হলো ইলেকশন কমিশনের সংস্কারটা।
কারণ এই সংস্কারের উপরে নির্ভর করবে একদম। আপনি তো জানেন যে আমাদের স্থানীয় সরকার হচ্ছে আমাদের প্রশাসনের সবচেয়ে নিচের একটা টায়ার, যে টায়ার আমাদের তৃণমূল উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখে। এবং একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হলো যে অ্যাডমিনিস্ট্রেটর যাদেরকে বসানো হয়েছে, আপনি জানেন যারা চাকরিজীবী লোক তারা কিন্তু ঝুঁকি নিতে জানে না, কিন্তু একটা রাজনীতিবিদ যে নির্বাচিত বা হয়, জনপ্রতিনিধি সে কিন্তু অনেক ঝুঁকি নিতে পারে। আমি যেটা দেখতে পাচ্ছি এই ঢাকা শহরে দেখেন, যেটা আজাদ বলল যে অনেকেই পালিয়ে গেছে, আমি ঢাকার মান্দা এলাকায় 2 দিন গেলাম, প্রত্যেকটা রাস্তা এমন অবস্থা হয়ে আছে যেটা মনে হয় গত 20 বছরে এটা সংস্কার করা হয় না। এইরকম অবস্থা কিন্তু দীর্ঘদিন চলতে পারে না, কারণ আগে সরকার করে নাই। এখন যদি এটা না করা হয় তাহলে আলটিমেটলি এটা সরকারের, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উপরে কিন্তু এক ধরনের দায় বর্তাবে। তা আমি মনে করি যে প্রথমত এই ইলেকশন কমিশনের সংস্কার, যেটা ফার্স্ট হলো ভোটার তালিকা, যেটা আজাদ বলছে যে এই ভোটার তালিকায় তো সব নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং ভোটার তালিকাটা দ্রুততম সময়ে, যতদূর সম্ভব দ্রুততম সময়ে এটা করা, মানে প্রণয়ন করা। একই সঙ্গে ইলেকশন, আমি এখনও জানি না নির্বাচন কমিশন সংস্কারটা কোন পর্যায়ে আছে, এখনও পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার না। নির্বাচন কমিশনটা যদি ঠিকঠাক মতন সংস্কার হয়ে যায় তাহলে আগে পরে পলিটিশিয়ানরা তো সবসময় চাইবে যে তারা নির্বাচনে জেতার পরে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হলে তাদের জন্য সুবিধা হয়। কিন্তু আমি যদি জনগণের কথা ভাবি, জনগণের সাফারিংয়ের কথা ভাবি, তাহলে আমার মনে হয় যে এটা চিফ অ্যাডভাইজার যেমন বলেছেন যে দুইটাই একসঙ্গে হতে পারে কিংবা আগেও হতে পারে, এতে কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না। যে কোনো সংস্কার, যে কোনো পদক্ষেপে আমাদের একটা মানে পলিটিক্যাল লিডারদের সাথে, রাজনৈতিক দলগুলির সাথে একটা ঐক্যবদ্ধ চিন্তার জায়গাটা অবশ্যই থাকতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যা কিছু করুক না কেন, আলটিমেটলি তারা তাদের ক্ষমতাকে হস্তান্তর করবে পলিটিশিয়ানদের কাছে, রাজনীতিবিদদের কাছে। সমস্যা দাঁড়িয়েছে কি, আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো দলীয়ভাবে যত বেশি চিন্তা করে, দেশ এবং জনগণকে নিয়ে চিন্তাটা তত করে না। ইদানিং তাদের বক্তব্য সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং স্থানীয় সরকারের ব্যাপারে তারা যে অবস্থান নিচ্ছে, যে এই সরকার শুধু তার দায়িত্ব হলো জাতীয় নির্বাচন করা, এটা কিন্তু কেয়ারটেকার সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। তারা যে কোনো নির্বাচনী যদি পরিবেশ তৈরি হয় তাহলে করতে পারে না। আলটিমেটলি সেটা, এটা তো সত্য যেটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট না, এটা একটা এমন একটা সময়ে এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে। অনেক সময় অনেক দেশেতে দেখবেন যে ঠিক নির্বাচনের সময়কালীন সরকারকেই অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়, ইন্ডিয়াতে তাই হয় যে অন্তর্বর্তী সরকার। কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এই অন্তর্বর্তী সরকারটা পেয়েছি, এবং যাদের কাঁধে বিরাট সংস্কারের কাজ রয়ে গেছে, এবং এই সংস্কারটা কিন্তু রাজনৈতিক দলগুলিও তারা ঐক্যমত্যে পৌঁছেছে, সংস্কার হওয়া উচিত। কিন্তু সেই সংস্কারের জন্য যে সময়টা দরকার, সেই সময়টা তাদেরকে দিতে হবে। এবং যেটা ওই দিনে আমি একটা ইন্টারভিউতে যেটা দেখলাম, প্রধান উপদেষ্টা বলেছেন, এটা হল নুরুল কবিরের সাথে একটা সাক্ষাৎকারে, যে পলিটিশিয়ানরা রাজপথে যে কথা বলেন এবং ওনার সাথে যখন সাক্ষাৎ হয় তার পুরা উল্টাটা বলেন। এবং এটা নতুন কোনো ঘটনা না, অতীতও আমরা ওই দেখেছি যে সবসময় সেটা ঘটে থাকে। রাজনীতিবিদরা তাদের নেতাকর্মীদের কনজামশনের জন্য কিছু কথা বলেন, সেটা বলতে হয় তাদের, কিন্তু আলটিমেটলি কিন্তু এই ধরনের হিপোক্রেসি কি সবসময় থেকেই যাবে? আমাদের রাজনীতিতে আসলে হিপোক্রেসি শব্দটা প্রয়োগ করতে চাচ্ছি না। পলিটিক্সে এই ধরনের ঘটনা আর আমাদের মতন দেশে, থার্ড ওয়ার্ল্ডে এটা মানে চলেই আসছে। আমরা এটার থেকে বেরোতে চাচ্ছি। এটা হলো আমাদের এই রেভলিউশনের সবচেয়ে বড় বিষয়টা, সেটা হলো যে এই ছাত্ররা কিন্তু তাদের দেওয়াল লিখন কিন্তু আমাদেরকে নতুন নতুন চিন্তার জায়গা তৈরি করে দিয়েছে। যে আমরা তো সাধারণত কায়েমি স্বার্থের মধ্যে দিয়ে ট্রেডিশনাল অবস্থায় চলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি অনেক দিনে। সুতরাং এর থেকে বেরিয়ে আসার জন্য এই তরুণরা আমাদের সামনে যে আকাঙ্ক্ষাটা দিয়ে দিয়েছে, সেটাকে বাস্তবায়নের দায়িত্ব কিন্তু শুধু অন্তর্বর্তীকালীন সরকারের না, এই দায়িত্ব এবং এই রাজনীতিবিদদের নিতে হবে। রাজনীতিবিদরা আসলে নতুন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তারা শুধুমাত্র নির্বাচন আসবে, নির্বাচন ফ্রি ফেয়ার হতে হবে, এই একটা স্লোগান সবসময় ছিল,
ফ্রি ফায়ার ইলেকশনের মধ্যে আমি ক্ষমতায় যাব, কিন্তু এটার সঙ্গে এই ছেলেরা এমন অনেকগুলি বিষয় নিয়ে আসছে যে এই রাষ্ট্রকে পুরোপুরিভাবে সংস্কারের একটা সুযোগ হয়তোবা এই সুযোগ ভবিষ্যতের কখনো নাও আসতে পারে। তাহলে কেন আমরা এই সুযোগটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাবো না? এই বিষয়গুলি রাজনীতিবিদদের ভাবতে হবে। আমি যখন ব্যক্তিগতভাবে পলিটিশিয়ানদের সাথে কথা বলি, তারা কিন্তু এই বিষয়গুলি স্বীকার করে। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে ধরেন এখানে মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি গত 15 বছর ধরে তারা একটা নিপীড়নমূলক শাসনে সবথেকে বেশি আঘাতের সম্মুখীন হয়েছে তারা, নিষ্পেষিত তারা। সুতরাং এই মুক্ত পরিবেশে তাদের মধ্যে এক ধরনের উল্লুম্ফন লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তারা যদি ভেবে দেখতো যে এই যে মুক্ত বাতাস আমরা পাচ্ছি, কথা বলার স্বাধীনতা পাচ্ছি, মুক্তভাবে চলতে পারছি, এটার জন্যে প্রায় 1500 তরুণ রক্ত দিয়েছে, 20,000 19,000-এর মতন টিনেজারেরা, আমি বলবো এই টিনেজাররা তারা আহত হয়েছে, তাদের মধ্যে অনেকে চোখ হারিয়েছে, পঙ্গু হয়েছে। তারা তো আমাদেরই সন্তান। রাজনীতিবিদরা যদি এইভাবে ব্যাপারটা দেখার চেষ্টা করে এবং এই স্যাক্রিফাইসকে সত্যিকারের একটা মূল্যের জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবে, তাহলে আমার মনে হয় যে সমস্যার সমাধান হবে। তবে আমি বলি যে আমরা তো 4 মাস পার করে গেলাম, তো অনেক কথা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, তারপরে কিন্তু স্মুথলি কিন্তু আমরা চলে আসছি। এমন কোনো অবস্থা সৃষ্টি হয় নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনীতিবিদদের সাংঘর্ষিক জায়গায় পৌঁছে গেছে, তা কিন্তু হয় নাই। এবং এর মধ্যে একটা বিশেষ অবস্থা আমরা একবার লক্ষ্য করেছি যে প্রধান উপদেষ্টা, আমার মনে হয় বহু বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটেনি, সমস্ত রাজনৈতিক দলকে চট্টগ্রামের আইনজীবী হত্যার পরে যে ঘটনাটি ঘটেছে এবং এক জায়গায় নিয়ে এসছেন, মানে তিনি একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যে তিনি ক্ষমতালোভী না, ক্ষমতায় দীর্ঘদিন থাকতে হবে, এইটা কিন্তু প্রধান উপদেষ্টা কখনোই কোনোভাবে আভাস ইঙ্গিতে কখনোই কিন্তু বলেন নাই। এবং তিনি না বলা অর্থ হচ্ছে যে ওই আকাঙ্ক্ষাটা উপদেষ্টাদের মধ্যেও নাই। সুতরাং তিনি সত্যিই চাচ্ছেন যে এই সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগানো। হয়তোবা পলিটিশিয়ানদের অনেক ব্যাপারে তিনি হয়তো অতটা বোঝার মতন অবস্থায় নাও থাকতে পারেন, রাজনীতি করেন নাই। তবে আমি তারপরে বিশ্বাস করি যে রাজনীতিবিদরা বাইরে রাস্তায় যা কিছু বলুক না কেন, দিন শেষে তারা ঐক্যবদ্ধ থেকে এই সংস্কার কাজকে তারা এগিয়ে নেবে তাদের স্বার্থে। এটা এমন না যে এই অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে তাদের স্বার্থে না, তাদের নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ জায়গা থেকে তারা ঐক্যবদ্ধ জায়গায় তারা পৌঁছবে এবং সময় মতো নির্বাচন হবে। আজাদ মজুমদার, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এই প্রসঙ্গে কথা বলেছেন। উনি বলেছেন যে দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে অগ্রসর হতে পারবো, উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের আগে কিনা সে বিষয়ে উনি কোনো কিছু সুনির্দিষ্ট করে বলেননি, কিন্তু উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন। আপনার কি আশাবাদী যে এটার সমাধান হতে পারে? না, একই কথা তো আমরা বারবার বলছি যে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, খুবই প্রয়োজন। যে অবস্থায় আছে স্থানীয় সেবা প্রার্থীদের কাছে সেবা পৌঁছানোর যে অবস্থা, যে জন্য সরকার স্ট্রাগল করছে, সেই দিক থেকে সরকার কিন্তু উপলব্ধি করছে যে এইটা হইতে হবে, এটা হওয়ার কোনো বিকল্প নেই। এখন আলোচনার বিষয় হচ্ছে যে এটা কখন হবে, এটা কি জাতীয় নির্বাচনের আগে করে ফেলবে নাকি জাতীয় নির্বাচনের পরে হবে। তো এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। সরকার একা কোনো সিদ্ধান্ত, ইউনিল্যাটারালি কোনো সিদ্ধান্ত কারো উপর চাপিয়ে দেবে না। এটা সরকারের প্রথম থেকেই আসলে একটা পলিসি, যে বিশেষ করে যে এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক সিদ্ধান্ত। যদিও আমরা বলছি যে স্থানীয় সরকার রাজনৈতিক কোনো বিষয় না, এটা একেবারেই এবার অরাজনৈতিক একটা নির্বাচন হবে, কিন্তু আমাদের দেশের বাস্তবতা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনেও রাজনৈতিক দলগুলো। আজাদ মজুমদার, যদি এই প্রশ্ন সামনে এসে যায় যে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি তার অবস্থান স্পষ্টই করেছে, সেখান থেকে যদি তারা না সরে তাহলে কি হবে? তাহলে কি জাতীয় নির্বাচনের পরে চলে যাবে স্থানীয় নির্বাচন? এটা তো আরও অন্য দলগুলো আছে, তাদের সাথেও আলোচনা হবে, তাদের মতামত, বেশিরভাগই যে মতামত যে পক্ষে আসবে, যেদিকে থাকবে সরকার হয়তো সেই দিকেই সিদ্ধান্ত নেবে। প্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাইনওয়াজ খান এবং প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে
উপদেষ্টা মাহবুজ আলম কিছু কথা বলেছেন জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র নিয়ে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শিগগিরই এই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে, এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে বা অংশীজনদের সঙ্গে কথা বলবে, এবং সেটা 15ই জানুয়ারি যে ঘোষণাপত্র সময় বেঁধে দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখান থেকে 2-1 দিন দেরি হতে পারে উনি বলেছেন, তবে খুব বেশি দেরি হবে না। উনি আরেকটা কথা বলেছেন যে ঘোষণাপত্রের প্রস্তাবনা শিক্ষার্থীরা দিয়েছে, আরেকটা বিষয় হচ্ছে ঘোষণাপত্র সরকার দেবে না, তারা এটাকে ফেসিলিটেট করবে, যেটা কথাটা বারবার এসছে। এই সরকার ঘোষণাপত্র দেবে না, সরকার এটার প্রক্রিয়াকে ফেসিলিটেট করবে, এই বিষয়টা আমাদের একটু বুঝিয়ে বলবেন। জুলাই ঘোষণাটা তো পুরোপুরি একটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিক দলগুলোর যে চাওয়া সেটাই তো এই কমিশনের মধ্যে প্রতিফলিত হবে। রাজনৈতিক সরকার তো একটা অরাজনৈতিক সরকার, বর্তমান সরকার। সরকারের কাজটা রাজনৈতিক, কিন্তু সরকারের নেচারটা অরাজনৈতিক, আমরা এটা বারবারই বলছি। তো সরকার যেহেতু নিজেকে অরাজনৈতিক সরকার মনে করে, রাজনৈতিক ঘোষণা তো সরকার দেবে না, সরকারের কাজ না এটা। এটা রাজনৈতিক দলগুলোর কাজ, রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবনাগুলো দেবে, সরকার এখানে সমন্বয়কের কাজটা করবে, সমন্বয় করে রাজনৈতিক দলগুলোর যে চাওয়া, যে আকাঙ্ক্ষা, প্রত্যেকের আকাঙ্ক্ষাকে সমন্বিত করে একটা ঘোষণা তৈরি করে দেবে, যাতে করে সবার মতামতটা এখানে প্রতিফলিত হয়। সর্বোপরি সরকারের একটা কথা সরকার শুরু থেকেই বলছে যে সরকার দেশটা পরিচালনা করতে চায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। সংস্কার বলি, রাজনৈতিক আগামী জাতীয় নির্বাচন বলি, আমরা কিন্তু যে কোনো সিদ্ধান্তই সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা চায় যে এটা একটা ঐক্যমতের ভিত্তিতে হোক, সবাই একেবারে একটা অন দ্য সেম পেজে থাকুক সবাই। তো এই জুলাই ঘোষণাপত্র এটাও কিন্তু সেরকমই, এখানেও কোনো ব্যতিক্রমের কিছু নেই। সরকারের চাওয়াটা হচ্ছে যে সবাই যেন একসাথে মিলে সবাই একটা ঘোষণাপত্র দেয়, যাতে করে এটা নিয়ে কারো মত দ্বিমত আলাদাভাবে করার কোনো সুযোগ না থাকে, সবাই যাতে এটাকে ওন করে। কারণ এটা আমাদের জাতীয় জীবনে খুব সিগনিফিক্যান্ট একটা প্রোক্লামেশন হবে যদি আমরা এই প্রোক্লামেশনটা করতে পারি বা যখন করব। কারণ আমাদের জুলাই বিপ্লবের যে স্পিরিটটা কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে সবাইকে। কারণ যদি এই স্পিরিটটা ধারণ না করা হয়, তাহলে ভবিষ্যতে যখন আরও অনেকগুলো রাজনৈতিক ইস্যু সামনে আসবে, তখন কিন্তু আমাদের এই বিভিন্ন বিষয়ে মতভিন্নতা তৈরি হবে, খুব স্বাভাবিক সেটা বিষয়। কিন্তু একটা মৌলিক জায়গাতে সবাইকে এক থাকতে হবে। এই মৌলিক জায়গাটাই হচ্ছে আপনার জুলাই বিপ্লবের স্পিরিটটা, যে স্পিরিটটা সবাইকে ধারণ করতে হবে, ধারণ করে সবাই আসলে তারপরে যার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করবে। এই মৌলিক জায়গাটাতে সবাই যাতে এক থাকে, এই জন্য সরকারের পক্ষ থেকে সবার সাথে কথা বলা হচ্ছে, এবং কথা বলে সবার প্রস্তাবনাগুলোই শোনা হচ্ছে। শুনে সরকার এখানে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবে, যাতে এই ঘোষণাপত্রটা এমনভাবে তৈরি করা যায় যেটা নিয়ে আর কারো কোনো মনে দ্বিধা বা সংশয় থাকবে না। এলাই নওয়াজ খান, আজাদ মজুমদার বলছিলেন যে সরকার সবাইকে নিয়ে কাজটা করতে চায় ঐকমত্যের ভিত্তিতে। উনি আরেকটি কথা বলছিলেন, সেটি হলো যে এই যে জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্র, একটা স্পিরিটের কথা বলছিলেন, একটা মৌলিক জায়গার কথা বলছেন। প্রশ্ন হলো সেটি হলো যে আমরা লক্ষ্য করছি যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন কথাবার্তা বলা হচ্ছে যে আমরা দেখছি মৌলিক জায়গা থেকে তারা সরে যাচ্ছে, তারা সেই পুরনো ধরনের কথাবার্তা, পুরনো ধরনের আচরণ এবং একটু সেরকম করছে। কিন্তু সরকার কিন্তু চাচ্ছে সবাই মিলে কাজটা করার জন্য। আপনার কি মনে হয় এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রটা হওয়া তো উচিত? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যে জুলাই ঘোষণা এটা হচ্ছে যে আপনি ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে একটা অবাধ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে আকাঙ্ক্ষা, এই বিপ্লব জনগণ এবং নানা স্টেক হোল্ডারের মধ্যে ছড়িয়ে দিয়েছে, সেটাকে ফুলফিল করতে হলে অবশ্যই ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের এই ঘোষণাকে সমুন্নত করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার সেটা চান বলেই সেদিনে কিন্তু এটা ঘোষণা হয় নাই, পরে ঘোষণা হবে। কারণ সেদিন পর্যন্তও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে এ ব্যাপারে ঐক্য প্রতিষ্ঠিত হয় নাই। আমরা এখন কি চাচ্ছি? আমাদের চাচ্ছি যে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামো তৈরি হোক, এবং রাজনৈতিক মতপার্থক্যের কারণে ঘৃণা করা, বিদ্বেষ পোষণ করা, তার উপর নিপীড়ন করা, যেটা গত 15 বছর আওয়ামী লীগ সরকার করে আসছে, তার থেকে উন্নততর একটা মানবিক রাষ্ট্র তৈরির একটা চেষ্টা এই বিপ্লব আমাদের সামনে এনে দিয়েছে। এটাকে সমুন্নত করা সবার দায়িত্ব। একটা বিষয় আপনি যেটা বললেন সেটা হলো যে রাজনীতিবিদরা এটা নিয়ে নানা রকম কথাবার্তা, নেগেটিভ কথা বলছেন। আমি বিশ্বাস করি আলটিমেটলি
দেশের স্বার্থে পলিটিশিয়ানরা এক জায়গায় আসবেন এবং আমাদের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকার যেটা চাচ্ছেন যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে চলা এবং রাজনীতিবিদরা যারা এখানে মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি তারাও কিন্তু বিভিন্ন সময়ে এই জাতীয় ঐক্যমতকে প্রতিফলিত করার জন্য জাতীয় সরকার কথা বলে আসছে এবং আমি নিজে বিশ্বাস করি আগামীতে সত্যিকার অর্থে যে ক্ষতিটা আমাদের হয়ে গেছে আমাদের রাষ্ট্রের সমাজের প্রতিটা স্তরে যে ক্ষতি হয়ে গেছে আমাদের প্রশাসনে সমস্ত জায়গাতে এই ক্ষতি যদি সত্যিই আপনি নিরাময় করতে চান তাহলে জাতীয় সরকারের মতন একটা সরকার হওয়া উচিত এটা আমি বিশ্বাস করি এবং জাতীয় সরকার হওয়া মানে এটা নয় যে এটা একটা একদলীয় চিন্তার সরকার হবে সেটা না জাতীয় সরকারের দরকার এই কারণে সেটা হলো যে এই ক্ষতগুলি স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধভাবে নিরাময় করা তো সুতরাং আমি বিশ্বাস করি যে এই জুলাই ডিক্লারেশন যেটা আছে আগামীতে সবাই মিলেই হয়তোবা এটার মধ্যে ছাত্ররা যে ধারাগুলি দিয়েছে কিছু হয়তো অদল বদল হতে পারে কিছু জিনিস ইনক্লুড হতে পারে কিছু জিনিস বাদ হতে পারে কিন্তু আলটিমেটলি এটা হবে এটা দরকার আমাদের জন্যে সত্যি যদি আমরা বিশ্বাস করি একটা গণতান্ত্রিক দেশ আমরা চাই তাহলে এটা অবশ্যই এটা রাজনীতিবিদরা কনসেনসাসে আসবে বলে আমি বিশ্বাস করি আজাদ মজুমদার, অন্য প্রসঙ্গে যাই। প্রশাসন নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সরকার সম্ভবত এই বিষয়টি কঠোর অবস্থান নেওয়ার কারণে একটু স্তিমিত হয়েছে। আমরা বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন দেখলাম, সেখানে পুলিশ, প্রশাসন ও পররাষ্ট্র এই 3 মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ বদলি হবে উপদেষ্টা কমিটির পরামর্শ। আমরা জানি এই যে এতদিন স্ব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলি ও নিয়োগের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিত। এই বিষয়টি আমাদেরকে একটু বলবেন পরিষ্কার করে? অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের অন্যতম একটা বড় কাজ ছিল প্রশাসন, পুলিশ প্রশাসন বা জনপ্রশাসন এগুলো পুনর্গঠিত করা। পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে এমন অনেক লোক রয়ে গিয়েছিল যারা সরকারকে একেবারে প্রকাশ্যেই অসহযোগিতা করছিল এবং তারা ছিল আগের সরকারের বেনিফিশিয়ারি। দোষর তো কেউ কেউ ছিলই এবং কেউ কেউ ছিল প্রত্যক্ষভাবে তারা সুবিধাভোগী। এই লোকগুলোকে প্রশাসন থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। ক্ষেত্র বিশেষে সেটা সম্ভব হয়েছে, কারো কারো ক্ষেত্রে এটা সম্ভব হয়নি। তো এই সম্ভব না হওয়ার কারণে আপনার কিছু কিছু কাজেও সমস্যা হচ্ছে প্রশাসনে। আপনার এর আগে আমরা এখানে কাজ করতে গিয়ে দেখেছি যে বিভিন্ন মন্ত্রণালয় যখন তারা নিজেদের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত নেয় তখন তাদের মধ্যে তাদের সহকর্মীদের প্রতি এক ধরনের সহানুভূতি কাজ করে। কারণ তারা তাদের ভূমিকা যেমনই থাকুক এদেরকে কেউ কেউ রক্ষা করার জন্য উঠে পড়ে লাগে এবং ক্ষেত্র বিশেষে তারা এতে সফলও হয়েছে। তো তাতে করে প্রশাসনে কিন্তু নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। কিন্তু সরকার দেখেছে যদি এটা একটা উপদেষ্টা পরিষদ গঠনের মধ্য দিয়ে যদি এই কাজটা করা যায় তাহলে কারো ব্যাপারে প্রত্যেকের পারফরমেন্সই আসলে একটা কমিটি দ্বারা মূল্যায়িত হওয়ার সুযোগ থাকে। সেটা কোনো ব্যক্তির উপর নির্ভর করে না। ব্যক্তি কাউকে যদি তার ভূমিকা যেমনই থাকুক আগের সরকারের সময় বা বিভিন্ন সময়ে তার রেপুটেশনটাও যেমন থাকুক, একজন ব্যক্তির বা কাছের লোক হওয়ার কারণে প্রশাসনের হয়তো ঊর্ধ্বতন কারো ঘনিষ্ঠ হওয়ার কারণে সে টিকে যাচ্ছে, এটা যেন না হয়, তাকে যেন সামগ্রিকভাবে মূল্যায়ন করা হয়। বিশেষ করে প্রশাসনের উপরের দিকে স্তরের যখন যে কর্মকর্তাগুলো আছেন তাদের পারফরমেন্সটা যেন সবাই মিলে বসে অ্যানালাইসিস করে তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে তার আসলে তার স্কিলটা কোথায়, তার ভূমিকাটাই কি। অনেক সময় দেখা যাচ্ছে একজন কর্মকর্তার স্কিলটা এক জায়গায় কিন্তু তাকে এমন একটা জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে যেখানে তার আসলে স্কিলটা কাজে লাগছে না। তো এটাও আছে, খালি যে আপনার ওই যে আমরা ফেসিবাদের দোষর বা সুবিধাভোগী বলছি সেটা না, সেটার বাইরেও আরও অনেক কিছু আছে। কিছু কিছু কর্মকর্তা আছে একটা নির্দিষ্ট কাজে খুব দক্ষ, বা অতীতে দেখা গেছে যে মাঠ প্রশাসন চালানো তার অনেক অভিজ্ঞতা আছে কিন্তু তাকে ডাম্পিং কোনো একটা পোস্ট দিয়ে রাখা হয়েছে এবং এটা কোনো একটা ব্যক্তির ইচ্ছায় হয়েছে। তো ব্যক্তির ইচ্ছায় যাতে প্রশাসন না চলে, কোনো একটা নির্দিষ্ট মন্ত্রণালয় বা পুলিশ প্রশাসনকে 1-2 অফিসার যাতে তাদের মতো করে আসলে সাজিয়ে প্রশাসনের জন্য আসলে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই চিন্তা থেকে আসলে এই সিদ্ধান্তটা হয়েছে যাতে করে উপদেষ্টারা বা একটা উপদেষ্টা মণ্ডলী, আমি এইখানে উপদেষ্টা মণ্ডলী বলতে আমি ঠিক নিশ্চিত নেই যে উপদেষ্টা কমিটি, যেই কমিটিটার কাজ হবে আসলে সামগ্রিকভাবে মূল্যায়ন করে এই প্রশাসনে কাকে কোথায় দেওয়া যায়, কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের মাত্রাটা বিবেচনা করে
তার উপযুক্ত তার ব্যাপারে উপযুক্ত একটা পদক্ষেপ নেওয়া, এগুলো যদি করা হয় তাহলে যে প্রশাসনের এখন যে স্থবিরতা আছে বা প্রশাসনের মধ্যে যে আপনারা প্রায় দেখবেন পত্রপত্রিকায় একটা আলোচনা হচ্ছে যে আমলাতন্ত্র এখনও জেঁকে বসেছে, সে এখনও মানে সরকারের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো এটা মানে একেবারে যে সর্বৈব মিথ্যা এরকম না এই অভিযোগগুলোর কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই সত্যতা আছে, কিন্তু এটা এবং এটা কাটিয়েও উঠতে হবে। আপনি জানেন যে সামনে আমাদের যদি জাতীয় নির্বাচন হয়, সেই নির্বাচনে যে নির্বাচনটার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করা হবে, সেই নির্বাচনে পুলিশ এবং জনপ্রশাসনে যারা কাজ করবেন তাদের ভূমিকাটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। এখন তাদের দিয়ে যদি সঠিক জায়গায় সঠিক লোকটা যদি না রাখা যায় এবং তার কাছ থেকে যদি সঠিক কাজটা আদায় করে না নেওয়া যায়, তাহলে কিন্তু ওই সময়ও কিন্তু সমস্যা হবে। তো এটা কিন্তু মানে ডে টু ডে কাজের পাশাপাশি এটাকে কিন্তু আমাকে ফিউচারটাও কিন্তু সরকারকে মাথায় রাখতে হচ্ছে, বিশেষ করে নির্বাচন বা নির্বাচনকালীন সময়ে কর্মচারীদের যে ভূমিকা কী সেটাও মাথায় রাখতে হচ্ছে। এই ইত্যাদি মাথায় রেখে সরকার থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যাতে করে এই ট্রানজিশনটা আমাদের স্মুথ হয়। পাশাপাশি আমাদের যে সামনে যে আপনার যে নির্বাচন আছে সেইখানে প্রশাসন এবং পুলিশের একটা দায়িত্বশীল ভূমিকা থাকে। এলাইনস খান, নিশ্চয়ই আপনি এই খবরটি দেখেছেন যে পুলিশ প্রশাসন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তাদের প্রমোশন বদলির বিষয়টি নিয়ে কমিটি করা হয়েছে এবং 3টি কমিটি করা হয়েছে এবং সেই কমিটিগুলির প্রধান হিসাবে রয়েছেন যাদেরকে রাখা হয়েছে ওনারা উপদেষ্টা, এবং সচিব পদে দেওয়া হয়েছে 2জন তরুণকে 2টো কমিটিতে। সব মিলিয়ে আপনার কি মনে হয়েছে এতে কোনো সুরাহা হবে? আমি তো যেটা প্রশাসনের সংস্কারের কথা বলা হচ্ছে, আপনি জানেন যে আমরা কিন্তু আমাদের যে আমলাতন্ত্র এটা এখনও ঔপনিবেশিক শাসন থেকে শাসনের যে ধারাবাহিকতা থেকে এখনও কিন্তু আমরা গণমানুষের কাছাকাছি যাওয়ার মতন প্রশাসন কিন্তু এখনও আমরা তৈরি করতে পারি নাই। বলা হয় যে আমরা স্বাধীন দেশের আমলা, কিন্তু স্বাধীন দেশের আমলা এখনও ওই মানে ব্রিটিশ উপনিবেশিকের মতো আচরণ। কিন্তু যেটা দরকার, এটা তো একটা ছোট জিনিস যেটা অনেক কন্ট্রোভার্সির কারণে এটা হচ্ছে যে অনেক সময় এই নিয়োগবদ্ধের ক্ষেত্রে কখনো কখনো অনেক বিতর্ক হয় যে অমুককে অত টাকা দিয়ে অমুক জায়গায় গিয়েছে, তমকে অমুক জায়গায় গিয়েছে, আবার ওই প্রকৃত লোকটি যে আসলে যোগ্য সে কিন্তু প্রপারলি তার জায়গায় যেতে পারে না। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা কিন্তু একটা চমৎকার একটা কারণ 3জন লোককে ইনফ্লুয়েন্স করা, যেটা কমিটি যে 3জন থাকে 4জন থাকে তাকে একজনকে ইনফ্লুয়েন্স করা যায়, কিন্তু 3জন লোককে ইনফ্লুয়েন্স করা কঠিন। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে ঠিক প্রপার লোকটি প্রপার জায়গায় যাবে। অন্য অন্য জায়গাতে যেমন ইন্ডিয়াতেও মানে যে মন্ত্রণালয় যে ব্যক্তিটি ঢুকেন সেই কিন্তু এখানে তার উত্থানটা ঘটে, যার ফলে সে একজন বিশেষজ্ঞ হিসাবে সচিব হয়ে যায়। এবং সে আমাদের দেশে এটা হয় উল্টাটা, একটা লোক অন্তত 14টা মিনিস্ট্রি ঘুরে তারপরে সে সচিব হয়, যার ফলে এক্সপার্টাইজের যে ব্যাপারটা এটা কিন্তু করে না। আমার মনে হয় সংস্কারের ক্ষেত্রে এই ব্যাপারটাও মাথায় রাখা উচিত। তার থেকে বড় কথা হলো যে এই আমলাতন্ত্র সংস্কারের প্রধান লক্ষ্য উচিত এই আমলাতন্ত্র আমাদের গ্রাসরুট লেভেলের যে জনগণের সাথে তার ব্যবহার মানসিকতা কী, এই বিষয়গুলিও আমার মনে হয় আগামীতে সংস্কারের মধ্যে চলে আসা উচিত। আমি মনে করি যে আসবে। ডক্টর ইউনূস এটার থেকে এই চিন্তা থেকে বাইরে চলে যাবেন, কারণ তিনি যা কিছু করেছেন জনগণকে নিয়ে করেছেন, সুতরাং তার মধ্যে মাথার মধ্যে এটা থাকতে হবে। আমি মনে করি যে কমিটিটা হয়েছে এবং এটা অত্যন্ত বাস্তব এবং ভালো বুদ্ধি একটা মানে কি বলে চমৎকার একটা সিদ্ধান্ত এটা হয়েছে। এবং আমি মনে করি যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও এই ধারাটা অব্যাহত রাখা। আজাদ মজুমদার, আমরা লক্ষ্য করছি যে সরকার কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত পাল্টে ফেলে, যার কারণে কেউ বলেন যে সরকার যতটা প্রোঅ্যাক্টিভ তার চেয়ে বেশি রিঅ্যাক্টিভ। আমরা লক্ষ্য করলাম যে বিসিএসের যে কিছু লোকদের বাদ দেওয়া হলো যারা উত্তীর্ণ হয়েছিলেন, আবার নতুন করে পুনর্মূল্যায়ন করা হচ্ছে। তাহলে বাদ দেওয়া, পুনর্মূল্যায়ন, এই বারবার যে পরিবর্তন, এটা কেন হচ্ছে? যখন সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তখন স্বাভাবিকভাবেই সেই সিদ্ধান্তটা একটা পাবলিক স্ক্রুটিনির মধ্যে চলে যায়। বিভিন্ন প্ল্যাটফর্মে পাবলিক তার মতামত দেওয়ার সুযোগ পায়। এখন কিন্তু সমাজটাই এমন, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, প্লাস মিডিয়াকেও কিন্তু এখন মানে আর আগের মতো ঠিক চাপিয়ে রাখা হচ্ছে না। মিডিয়াতেও কিন্তু সবাই
খোলামেলাভাবে কথা বলতে পারছে, প্লাস রাজপথেও মানে সবাই মানুষ নামতে চাইলে পারছে। সবাই নামতে পারছে, যখন যে যেখানে পারছে সেখানে তার প্রতিবাদটা জানাতে পারছে। তো এরকম একটা ওপেন যখন সোসাইটি হয় তখন নানা দিক থেকে নানা মত আসে এবং সরকারের যে কোনো সিদ্ধান্তই একটা বড় ধরনের পাবলিক স্ক্রুটিনির মধ্যে দিয়ে পড়ে যায়। এখন সরকার সিদ্ধান্ত নিলে সব সিদ্ধান্ত সবসময় যে সঠিক হয় এরকম তো না, মানুষের সিদ্ধান্তের মধ্যে তো ভুল থাকে, ভুল থাকতে পারে, বা সিদ্ধান্ত গ্রহণ নিয়ে নানা মত দ্বিমত থাকতে পারে। তো যখন জনমতটা দেখা হয় বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পর যখন এটা পাবলিকের কাছে ওপেন হয়ে যায় এবং পাবলিক বিভিন্ন ক্ষেত্রে তাদের মতামতটা দেখায় বা তাদের প্রতিক্রিয়া দেখায়, তখন সরকার এটা শ্রদ্ধা ভরে এটাকে গ্রহণ করে এবং কখনো কখনো এই সিদ্ধান্ত পরিবর্তন করে। সব সিদ্ধান্ত যে একেবারে ফেসবুকে সমালোচনার কারণে পরিবর্তিত হয়ে গেছে তা না, আপনার কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে, এটা আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, এটা সবাই আমরা মেনেও নিচ্ছি, কারণ এটা জনমতের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু জনগণের চাওয়াটাকে আসলে সম্মান করেই কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত পরিবর্তন করা। এটা আমি মনে করি না যে খুব বেশি দোষের কিছু আছে, কারণ সরকার আলটিমেটলি যে সিদ্ধান্তটা নেয় এটা কিন্তু মানুষের জন্য নেই, মানুষের কথা ভেবেই নেই। এখন মানুষ যদি মনে করে যে এভাবেই মানুষের উপকার হবে এবং সামগ্রিকভাবে যদি একটা জেনারেল কনসেনসাস যদি বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে যদি দেখা যায় যে হ্যাঁ এই বিষয়ে পাবলিক সেন্টিমেন্টটা হচ্ছে এই, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার সাথে স্লাইটলি ডিফারেন্ট, তখন সরকার তার সরকারের সিদ্ধান্তটা চেঞ্জ করে। ফ্লেক্সিবল হওয়া কিন্তু খারাপ কিছু না, একেবারে রিজিড হয়ে যাওয়ার থেকে আমি যেটা জেনেছি, আমি যেটা করেছি সেটাই সঠিক, আমি সবসময় সঠিক, আমার কোনো ভুল হতে পারে না, এটা কিন্তু আসলে একটা গণতান্ত্রিক সমাজে এটা এক্সপেক্টেড না, বরঞ্চ এটাই এক্সপেক্টেড যে আমি যেটা করেছি এটার বাইরেও বা আমি যেভাবে ভাবছি এর বাইরেও ভাবার মানুষ আছে, তারা ভাবছে, তাদের ভাবনাটাকেও আমার সম্মান করতে হবে এবং তাদের ভাবনাটাকে আমাকে অ্যাকোমোডেট করতে হবে। সরকার সেটাই করছে। এখন এটাকে আপনি প্রোঅ্যাক্টিভ বলেন, রিঅ্যাক্টিভ বলেন, যেটাই বলেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা আসলে মানুষের কল্যাণের কথা ভেবে নেওয়া হচ্ছে এবং সেই কারণেই সরকার এটা নিয়ে আসলে খুব বেশি বিচলিত নয়, এ ধরনের সমালোচনায়। অ্যালাইন অস্কার। আমি মনে করি যে কারেকশন গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম একটা বিষয়, এবং সরকার ভুল সিদ্ধান্ত যদি নেয় তারপরে যদি কেউ মনে করে যে না এটা ঠিক হয় নাই, কারেকশন হওয়ার দরকার, এটাই হলো ডেমোক্রেসির সবচেয়ে বড় সৌন্দর্য। কারেকশন আমাদের দেশে হয় কি, কারেকশন করলে বলা এই লোকটা বুঝি একদম মানে না বুঝে এটা করছে এখন। তবে যেটা ভয়ের কারণ যেটা থাকতে পারে সেটা হলো যে বিভিন্ন কোর্টের কিংবা মানুষের চাপে একটা সিদ্ধান্ত হয়তো সঠিকই ছিল, চাপে পড়ে ওইটা যদি আমরা কারেকশন করতে যাই বড় ভুল যাতে না হয় এই ব্যাপারে সতর্ক থাকা, এটা হলো একটা বিষয়। আর কারেকশন হতে হবে, এটা একটা আমাদের রেজিমেন্টাল সোসাইটিতে রেজিমেন্টাল গভর্নমেন্ট, যেমন অতীতের গভর্নমেন্ট ফ্যাসিজমের মূল কি, যেটা করছি এটাই চলবে, জনমতের কোনো জনমতের ছিল কোনোই না। নাই, জনমতের কোনোই নাই। হ্যাঁ, কারণ আপনি যে কোনো একটা লোক কিন্তু আপনাকে কারেকশন দিতে পারে, একটা লোকও দিতে পারে, যে লোকটাকে আপনি হয়তো সব থেকে মানে ইগনোর করছেন এই লোকটাকে বেটার সাজেশন দিতে পারে। মানুষের মেধা এইরকম না যে পৃথিবীর সব কিছু তার মাথার মধ্যে থাকবে এবং কারেক্টলি সব কিছু করবে, মানুষ ভুল করবেই। তবে ওইটা হলো মহত্বের লক্ষণ, যে ভুল স্বীকার করে সেটা সংশোধন করা। আর আমাদের লোকেরা অল্পতেই সিদ্ধান্ত নিয়ে ফেলায়, যেমন সিব্যাডভাইজার বলছেন যে ভোটারের সর্বনিম্ন বয়স 17 বছর, একটা প্রস্তাবের মতন তিনি আসছেন, আমাদের লোকজন বলে বেড়াচ্ছে উনি 17 বছর করে মানে এই ছেলেদেরকে এই ভোটার বানায়া সামনে কোনো হইতে এরকম। কিন্তু উনি পরিষ্কারভাবে বলছেন যে না, আমি একটা কথা বলেছি, প্রস্তাব দিয়েছি যে এটা 17 বছর হলে ক্ষতি কি, লোকেরা একটা সিদ্ধান্ত হিসেবে ভেবে নিয়েছে যে বাজারের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে, বিষয়গুলো তা না। আমাদেরও অনেক ক্ষেত্রে বোঝার ভুল আছে, আমরা অনেক এত দ্রুততম সময়ে একটা কনক্লুশনে চলে যাই কোনো কিছু না ভেবে, এটাও আমাদেরও কিন্তু দুর্বলতার একটা বিরাট অংশ। সোশ্যাল মিডিয়াটা আর সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত করে, কিন্তু যারা বুদ্ধিমান লোক, যারা একটু জ্ঞানের চর্চা করে, তাদের তো সিটন বুঝতে লাফানো উচিত না, সোশ্যাল মিডিয়ার কথা বলতেই থাকবে। আমি সোশ্যাল মিডিয়া দেখি এমন সব বিষয় নিয়ে আলোচনা করে যেগুলি মানে খুব লাগে আর কি, মানে খুবই খারাপ লাগে, যেগুলি এভাবে এগুলিও আলোচনা হতে পারে আমাদের সমাজে, কিন্তু হচ্ছে। কারণ এইটা এমন একটা জিনিস, এইরকম স্বাধীনতা মনে হয় মানব ইতিহাসে আর কখনো এই টেকনোলজি স্বাধীনতার এমন একটা জায়গা তৈরি করে দিয়েছে, আমার মনে হয় মানব ইতিহাসে কোথাও কোনো কালে এই স্বাধীনতা কেউ ভোগ করে নাই। যা খুশি তাই সোশ্যাল মিডিয়াতে করা যায়, কারণ এটা করা যাবে না, কেন বলি যে মানে একটা আইন দিয়ে
এটাকে করা যাবে। এটাও করা যাবে না, কারণ এটা অতীতের ফ্যাসিবাদী সরকার সেটা করার চেষ্টা করেছে, এটা সেটাও করা যাবে না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি কোনটা নেব কোনটা নেব না। এই রাইট জনগণকে অন্তত শিক্ষিত হইতে হবে এই ক্ষেত্রে যে আমি কোনটা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না। এবং এই সব খারাপ জিনিস আমার মানুষকে ভালো মন্দ চিনাটা ওকে শিখিয়ে দিচ্ছে। এটাও কিন্তু এর উপকার হচ্ছে আমাদের। আমরা যতই এটা ঘৃণা করি না কেন ভালো মন্দটা, কারণ একটা লোক যখন খারাপ কিছু করছে পাশাপাশি আরেকটা লোক তার কিন্তু জবাব দিচ্ছে, ওই জবাবটা কিন্তু গ্রহণযোগ্য হলে লোকেরা গ্রহণ করছে। সুতরাং আমি সবশেষে যেটা বলবো, কারেকশনের মধ্যে আমাদের থাকতে হবে, ভুল সংশোধনের, তাহলে গণতন্ত্র আমি যেটা আমরা যে বলি যে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা আমরা বারবার বলে আসছি, কারেকশন থাকলেই এটা প্রাতিষ্ঠানিক রূপ হবে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার ওইটা যদি না হয় আর কি, মানে বললাম না যে একটা ভুল সংশোধন করতে আরো বড় ভুল যাতে না হয়, এ ব্যাপারে সরকার যেন সতর্ক থাকে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজাদ মজুমদার 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ এনেছেন বিএনপি, এবং তারা এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগও দাখিল করেছেন। এবং সেই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে, এবং আরও কিছু অজ্ঞাত পরিচয় প্রায় শতাধিক ব্যক্তি আসামি করা হয়েছে। এবং এই অভিযোগপত্রের সঙ্গে 153 জনের গুমের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও কিন্তু চিফ প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে বিএনপি। আপনি লক্ষ্য করেছেন যে 2276 জনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে এবং 153 জনকে গুম করা হয়েছে। এই হিসাবটা বিএনপি দিয়েছে মূলত একদম মানে প্রমাণিতভাবে আর কি, আনুমানিকভাবে না, কারণ সেখানে নাম ঠিকানা লাগে, সবকিছু লাগে আর কি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা তো আর অস্বীকার করার কোনো উপায় নাই যে গত 15 বছরে নানা ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, নানা অসংখ্য মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবং এইগুলো বিভিন্নভাবে মানবাধিকার সংগঠনগুলো কিন্তু প্রতি 6 মাস বা 1 বছর অন্তর অন্তর এই পরিসংখ্যানটা দিয়েছেন, এবং এই সংখ্যাটা নেহায়েত কম নয়। সংখ্যাটা কত সেটা নিয়ে হয়তো মত থাকতে পারে, কিন্তু সেটা যে অনেক বেশি এটা নিয়ে কেউ কারো কোনো প্রমাণিত হিসাবে যে আমরা সংখ্যা পাচ্ছি সেটি তো অনেক বড়। সেটাই। আর আপনি দেখেছেন যে গুম সংক্রান্ত একটা কমিশন সরকার গঠন করেছে, সেখানে তারা 1600-র মতো অভিযোগ পেয়েছে গুমের, শুধু গুমের ঘটনা, এবং 750-র মতো অভিযোগ তারা যাচাই বাছাই করেছে। কিন্তু তারাও বলেছে যে গুমের প্রকৃত সংখ্যা হচ্ছে আসলে এই 3500-এর উপরে ছাড়িয়ে যাবে। তারা অনেকেই হয়তো আসছেন না, বিভিন্ন কারণে কমিশনের কাছে আসছেন না, কিন্তু ঘটনার সংখ্যা কিন্তু প্রায় 3500। তো সেটা, এবং যারা গুমের শিকার হয়েছেন তাদের অনেকে কিন্তু আবার এই ক্রসফায়ার তো আসলে না, ক্রসফায়ার শব্দটা আসলে বলা হচ্ছে, কিন্তু তারা আসলে সরাসরি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। তো এই গুমের শিকার যারা হয়েছেন তাদেরকে মেরে ফেলা হয়েছে, অনেককে আসলে গুমও করে নাই, সরাসরি ধরে নিয়ে মেরে ফেলা হয়েছে বিভিন্ন অভিযোগে। একটা আমরা দেখেছি একটা যুদ্ধ শুরু হয়েছিল, র্যাব ঘোষণা দিয়ে যে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। তো শেষ পর্যন্ত তো মাদকের বিরুদ্ধে আসলে যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছে আসলে ঘষে তাদের আইডেন্টিফাইড কিছু লোকজনকে এইটাকে কাজে লাগিয়ে তারা আসলে এইরকম একটা স্লোগান, স্লোগানকে পপুলার করে তারা আসলে যেটা করেছে সেটা হলো যে অনেক অসংখ্য লোককে সরাসরি নিয়ে হত্যা করে দিয়েছে। এবং বলা হচ্ছে যে ক্রসফায়ার তো হয় তখন যখন আসলে দুই পক্ষ থেকে ফায়ার হয়। তো এখানে তো দুই পক্ষ থেকে ফায়ার হওয়ার কোনো বিষয় নয়, একপাক্ষিকভাবে মানুষকে ধরে নিয়ে গিয়ে নির্দিষ্ট কিছু স্থান আছে। কমিশনে যে বর্ণনা দিয়েছে সেগুলো ভয়াবহ। তো সেটাই আমি বলছি যে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং অসংখ্য পরিবারের ভুক্তভোগী। শুধু যে আপনি ক্রসফায়ার হয়েছে এইটা আমরা জানি, সংখ্যাটা দেখেছি, ক্রসফায়ারের ভয় দেখিয়ে কত মানুষকে নির্যাতন করা হয়েছে, কত মানুষ থেকে টাকা পয়সা আদায় করা হয়েছে, এবং এইটা যে একটা মানে ব্যবসায় পরিণত হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর কিছু সদস্যের কাছে। এই পুরো বিষয়টা এটা আসলে একটা সামগ্রিক দুঃশাসনেরই একটা কুফল। আপনি যদি শাসন ব্যবস্থা তো ঠিক থাকতো, শাসক যদি চাইতো যে সুশাসন দেবে, মানুষকে মানুষের অধিকার চর্চা করতে দেবে, তাহলে তো এগুলো হওয়ার কথা ছিল না। শাসকদের সরাসরি প্রশ্রয়ে আসলে এই জিনিসগুলো হয়েছে, এবং শাসকদের স্বার্থ রক্ষা করতে গিয়ে বিরোধী মত
দল এগুলো দমন করা বা ভিন্নমত দমন করার জন্যই এই কাজগুলো করা হয়েছে, এবং এগুলো খুব ঘৃণ্যভাবে করা হয়েছে। আমরা তো ক্রস ফায়ারের কথা বলছি, জেলের ভিতর হত্যা করা হয়েছে রাজনৈতিক স্বার্থে, দলীয় স্বার্থে, সরকারের সমালোচনা করার কারণে। এই বিষয়গুলো এটা আসলে বলে শেষ করার মতো না। এটা সংখ্যাটা হয়তো বিএনপি দিয়েছে, তারা তাদের কাছে তাদের নেতা কর্মীদের হত্যাকাণ্ডের একটা তালিকা তারা তৈরি করেছে, এবং সেই তালিকাটা তাদের কাছে আছে বলে তারা দিয়েছে। তো কিন্তু প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ আর শুধু বিএনপির নেতাকর্মীরাই যে ক্রস ফায়ারের শিকার হয়েছে তা না, জামাতের অনেক লোক ক্রস ফায়ারের শিকার হয়েছে, এবং একটা সময় আমরা দেখেছি তারা কিন্তু আসলে অন্যতম বড় ভিকটিম তাদেরকে, এবং তাদের যে কোনো অধিকার আছে এটা মিডিয়াও স্বীকার করতো না। মানে এমন যে মানে জামাত শিবির মানে এটা হলে তাদেরকে হত্যা করাটা খুব এটা একটা বৈধ কাজ, এরকম একটা ধারণা কারো কারো তৈরি করেছিল, কেউ কেউ এরকম একটা ধারণা তৈরি করে দিয়েছিল। তো এরকম আসলে সবারই যারাই সরকার বিরোধী ছিল প্রত্যেকেরই আসলে এই ধরনের এই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো এগুলোর বিচার হওয়া উচিত। বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের তালিকা দিয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে তাদের নেতাকর্মীরাও হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারাও তাদের তালিকা নিয়ে আসতে পারে সরকারের কাছে, বিচার বিভাগের কাছে যেতে পারে, এবং এটার বিচার চাইতে পারে। এই অধিকারটা তারা আছে, এবং সরকারের কাজ হচ্ছে এই বিচারের ক্ষেত্রটা প্রস্তুত করে দেওয়া। এলাইন অস্কার, আসলে এই ক্রস ফায়ার যেটা বলে, এটা তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই শুরু হয়েছে। এটা নতুন কোনো ঘটনা না। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য যে আমরা সামান্য কিছু নিপীড়নের জন্য, সামান্য বলবো না, পাকিস্তানের যে নিপীড়ন যেটা হয়েছে কিংবা যেসব হত্যা করে তার বিরুদ্ধে যেসব লোকেরা সোচ্চার ছিল, নিন্দায় যারা রাস্তায় বিপ্লব করেছে, আন্দোলন করেছে, তারা যখন ক্ষমতায় এসে তার লোকদেরকে এভাবে হত্যা করেছে, তখন আর এটাকে মানে এই সমাজকে সামনে আসলে মুখ দেখানো উচিত না এদের, যারা এই কাজগুলি করেছে। এবং আপনি আল্লাহ বলছেন যে একজন নিরাপদ ব্যক্তিকে হত্যা করা মানে সমস্ত মানব জাতিকে হত্যা করা। তো এইখানে যেভাবে হত্যাকাণ্ডগুলো হয়েছে, আদম আলাইহিস সালাম তো আরম্ভ করে যত জাতি আসছে, আরও এরকম 10টা পৃথিবীর জাতি আসলেও এই হত্যাকাণ্ডকে করা যাবে না, মানে যে মানে দায় এড়ানো যাবে না। তবে যেটা হলো যে এই হত্যাকাণ্ডের সাথে যেসব প্রতিষ্ঠানগুলি জড়িত, আমি মনে করি যে একটা মেজর রোল র্যাব পালন করেছে, যেটা তৈরি করেছিল বিএনপি সরকার, এবং ক্লিন হার্টের মতন একটা জঘন্য কাণ্ড তখন ঘটে গেছে। কিন্তু এসব জিনিস কিন্তু পরস্পর, এইসব ঘটনাগুলি কিন্তু আমাদের কিন্তু মাথায় রেখেই আগামী গণতান্ত্রিক ব্যবস্থাকে সামনে এগিয়ে নিতে হবে। তবে জঘন্যতম যে কাজটা হয়েছে, বিএনপির সময়ে র্যাব যারা দেশের যারা ক্রিমিনাল ছিল, যারা একদম সত্যিকারে, তাদেরকে ধরে দেয়। কিন্তু আমরা মনে করি যে যত বড় ক্রিমিনাল হোক, এভাবে হত্যা করাটা আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা উচিত না, এটা হওয়া উচিত না। সেটা হয়েছে। কিন্তু এবার গত 15 বছরে শুধুমাত্র রাজনৈতিক ভিন্নমতের কারণে যেভাবে আজাদ যেটা বলছে যে ক্রস ফায়ার না, সরাসরি হত্যাকাণ্ডগুলো ঘটেছে, লোমহর্ষক সব। এবং যেটা বেরিয়েছে, যেমন ইয়ের ব্যাপারে যেটা বেরিয়েছে, ইলিয়াসের ব্যাপারে যে রিপোর্টটা বেরিয়েছে, আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। এভাবে হত্যাকাণ্ড হতে পারে, কিংবা জেলের মধ্যে হত্যাকাণ্ড এটা এভাবে হতে পারে। এই সব হত্যাকাণ্ডগুলি বিচার হওয়া উচিত। এবং আমার কাছে অবাক লাগে, গত 15 বছরে বিচার বিভাগে যারা বসেছিলেন তাদের মধ্যে কি এমন একটা লোক ছিল না যে অন্তত একটা গুম এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের ব্যাপারে একটা বিচার করলো? একটা লোক কি ছিল না? কিভাবে তাহলে তাহলে এইটা হলো ফ্যাসিবাদের একটা বৈশিষ্ট্য। সেখানে বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ সব কুক্ষিগত হয়ে একজনের হাতে এটা সন্নিবেশিত হয়। সেটার ডিফেনেস্টেশন আমরা 15 বছর দেখেছি। তবে আজকে বিএনপি যে তাদের কথা যেটা বলেছে, আর অন্য রাজনৈতিক দল, জামাত বলা হোক, অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে, আমি মনে করি যে অতীতের যত ঘটনা আছে সবগুলি নিয়ে আসার সামনে, 72-75-এর যেসব ঘটনাগুলি ঘটছে, পরবর্তী সরকারগুলি কেন সেগুলি বিচার করে নাই, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। কেন সেই সব ঘটনাগুলি ধরে তারা বিচার করলো না? যদি তারা মনে করে থাকে যে 72-75 বলা হয় যে 29,000-এর মতন রাজনৈতিক ভিন্ন হত্যা করা হয়েছে ওই 3.5 বছরের মধ্যে, সেই সব বিষয়গুলি পরবর্তী সরকারগুলি কেন সামনে নিয়ে আসে নাই? এখন অন্তর্বর্তী সরকারের কাছে এখন সমস্ত গুম হত্যার বিচারগুলি সামনে নিয়ে আসছে, এবং আগামীতে আমরা দেখব যে আগামী যারা সরকার গঠন করবে তারা কিভাবে এই জিনিসগুলি হ্যান্ডেল করে। এখন তো
অন্তর্বর্তী সরকার আমরা সমস্ত দায় দিয়ে পার পাওয়ার চেষ্টা করছি। আমি আশা করব যে আগামীতে যারা সরকারে আসবেন তারা ন্যায় বিচারের স্বার্থে বিচার বিভাগকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যে সেখানে সামান্যতম হস্তক্ষেপের কোনো সুযোগ থাকবে না, এবং প্রত্যেকটা লোক যাতে বিচারের সুযোগ লাভ করে যারা ভিকটিম হয়েছে, এবং এই আশাবাদ আমি ব্যক্ত করতে পারি। হয়তো কিছু কারেকশন হবেই সামনে। এলাইনাস খান এবং আজাদ মজুমদার, আপনারা আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।